In this lecture, we will be talking about inheritance, which is one of the 4 pillars of object-oriented programming. So, inheritance কি আজকে আমরা দেখি। So, first of all, আমি একটা ক্লাস ক্রিয়েট করি। Let's say এই ক্লাসটা হচ্ছে গিয়ে এমপ্লয়ি ক্লাসের সাপোজ কতগুলো অ্যাট্রিবিউট আছে, নেম, সাপোজ অ্যাড্রেস, and let's say salary, ঠিক আছে? এরকম কতগুলো আমার অ্যাট্রিবিউট আছে। বাট সাপোজ এখন আমার কোম্পানিতে ডিফারেন্ট কাইন্ড একটা এমপ্লয়ি আছে যে হচ্ছে গিয়ে সাপোজ ইঞ্জিনিয়ার। সো ইঞ্জিনিয়ার আরেকটা ডিফারেন্ট টাইপ অফ এমপ্লয়ি, কিন্তু ইঞ্জিনিয়ারেরও কিন্তু কি আমার নেম, অ্যাড্রেস, স্যালারি এই ইনফরমেশনগুলো রাখা লাগবে, রাইট? অ্যালংসাইড সাপোজ ইঞ্জিনিয়ারের নতুন একটা কোনো আছে, অ্যাট্রিবিউট আছে, যেটা সাপোজ লেটস কল দিস ইঞ্জিনিয়ার টাইপ, এরকম একটা কিছু। সিমিলারলি সাপোজ আমার আরেকটা ডিফারেন্ট টাইপ অফ এমপ্লয়ি আছে, যেটা হচ্ছে গিয়ে লেটস কল দিস সেক্রেটারি, ঠিক আছে? সো সেক্রেটারিরও সাপোজ এই সেম আগের নেম, ইনফরমেশন, অ্যাড্রেস, স্যালারি এই ইনফরমেশনগুলো লাগবে অ্যালংসাইড একটা নতুন ইনফরমেশন, লেটস কল দিস সাপোজ সেক্রেটারির টাইপিং স্পিড কতটুকু, এই ইনফরমেশনটা। সো এদিকে আমাদের যে 3টা এমপ্লয়ি টাইপের ক্লাস। সো ফার্স্টটা স্পেসিফিক কোনো এমপ্লয়ি ছিল না, এটা একটা জাস্ট জেনারেল এমপ্লয়ি ক্লাস ছিল। সেকেন্ডটা ছিল ইঞ্জিনিয়ারের জন্য, যার জন্য আমার অ্যাডিশনাল একটা অ্যাট্রিবিউট বা ইনফরমেশন রাখা লাগছিল, যেটা হচ্ছে গিয়ে সাপোজ ইঞ্জিনিয়ার টাইপ। অ্যাট দ্য সেম টাইম সেক্রেটারি আমার আরেকটা টাইপ অফ এমপ্লয়ি, যারও নেম, অ্যাড্রেস, স্যালারির সেম ইনফরমেশনগুলো রাখছি অ্যালংসাইড একটা নতুন ইনফরমেশন উইচ ইজ যে তার সাপোজ টাইপিং স্পিডটা কতটুকু। নাও ইম্যাজিন আমার সাপোজ এরকম অনেক ডিফারেন্ট টাইপস অফ এমপ্লয়ি যদি আমার একটা কোম্পানিতে থাকে, আমি তাদের ইনফরমেশনগুলো রাখার জন্য আমার কিন্তু এরকম আলাদা সাপোজ ক্লাস ক্রিয়েট করা লাগলো। এখন দ্য প্রবলেম উইথ দিস অ্যাপ্রোচ ইজ দ্যাট সাপোজ কখন আমি চিন্তা করলাম যে আমার এদিকে কিছু একটা চেঞ্জ করা লাগবে, যে আমি আমার স্ট্রিং যেই নেম ছিল আর অ্যাড্রেস ছিল, এখন অ্যাকচুয়ালি আমার সব এমপ্লয়ির ফোন নাম্বারও রাখা লাগবে, ঠিক আছে? সো এখন আমার কি করা লাগবে, যে সব এমপ্লয়ির যদি ফোন নাম্বার রাখা লাগে, আবার কি করা লাগবে, এই অ্যাডিশনাল যে অ্যাট্রিবিউটটা এটা আবার সবার জন্য আমার কপি পেস্ট করা লাগবে, ঠিক আছে? এই কাজটা আমার সব জায়গায় করা লাগলো। সো ইম্যাজিন ইফ ইউ হ্যাভ আ লট অফ ডিফারেন্ট টাইপস অফ ক্লাসেস দ্যাট আর রিলেটেড টু এমপ্লয়ি, সবার জন্যই কিন্তু এই কপি পেস্টটা করা লাগবে। আবার ইম্যাজিন যে আমি কখনো চিন্তা করলাম যে না, এই অ্যাড্রেস যে এই ভেরিয়েবলের আমি নেমটা চেঞ্জ করব। তখন ভেরিয়েবলের নেমটা চেঞ্জ করলে সাপোজ আমি শর্ট করে ADRS লিখলাম, এই চেঞ্জটা কিন্তু আবার আমার সামওয়াট সব জায়গায় করা লাগবে, আনলেস আমি এক্সপ্লিসিটলি মনে রাখি যে ইঞ্জিনিয়ারের জন্য এটা অ্যাড্রেস, এমপ্লয়ের জন্য ADRS, আর সাপোজ আমার সেক্রেটারির জন্য জাস্ট অ্যাড, এরকম একটা কিছু দিছি। সো এই যে এই চেঞ্জগুলা বারবার করা লাগতেছে, এই জিনিসটা কিন্তু খুবই ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, রাইট? সো হোয়াট ইফ আমার যেই কমন যে অ্যাট্রিবিউটসগুলা, এই কমন অ্যাট্রিবিউটসগুলো যদি সামহাও আমি ইনহেরিট করে এই ইঞ্জিনিয়ার আর সেক্রেটারি ক্লাসে আনতে পারতাম একটা জায়গা থেকে, তাহলে এই জিনিসটা আমাদের কত সুবিধা হতো না? আমাদের কখনো কোনো চেঞ্জ করা লাগলে আমরা অনেক ইজিলি চেঞ্জটা করতে পারতাম, বা কোনো রকম অ্যাডজাস্টমেন্টস করা লাগলে। সো ওদিক থেকেই আমাদের এই ইনহেরিটেন্সের কনসেপ্টটা আসে, যে একটা ক্লাসের যেই মেম্বার্স, আমি এদিকে জাস্ট ভেরিয়েবল দিয়ে দেখালাম, সাপোজ মেথডসও হতে পারতো, একটা ক্লাসের মেম্বার অন্য ক্লাস ইনহেরিট করার
প্রসেসটাকেই ইনহেরিটেন্স বলতেছি। সো ইনহেরিটেন্সের আমরা দেখি নোটসে কি লেখা, যে ফার্স্ট লেখা সুপার ক্লাস স্ল্যাশ প্যারেন্ট ক্লাস। সো সুপার ক্লাস প্যারেন্ট ক্লাস হচ্ছে কি একটা ক্লাস যে নাকি ইনহেরিটেড হয়। সো সাপোজ আমার এমপ্লয়ি যেই ক্লাসটা তাকে আমি বলতেছি সুপার ক্লাস, যে তার যেই অ্যাট্রিবিউটসগুলো আছে বা ক্লাস মেম্বার্সগুলো আছে সেগুলো আমি ইনহেরিট করব, অন্য আরেকটা ক্লাসে সেই ইনফরমেশনগুলো ইনহেরিট করবে। সো সাব ক্লাস চাইল্ড ক্লাসকে, সাব ক্লাস চাইল্ড ক্লাস হচ্ছে গিয়ে যে এই সুপার ক্লাসের অ্যাট্রিবিউটসগুলো ইনহেরিট করবে। সো ইনহেরিটেন্স আমরা জাভার সিনট্যাক্সে কিভাবে একটা ক্লাসের মেম্বার বা ডেফিনেশন ইনকর্পোরেট করতে পারি আরেকটা ক্লাসে, ওয়েল উই ক্যান ডু দ্যাট ইউজিং দ্য এক্সটেন্স কিওয়ার্ড। সো এক্সটেন্স কিওয়ার্ডস বলতেছে incorporates the definition of one class into another. সো আমি সাপোজ আমার এই তো কমন অ্যাট্রিবিউটসগুলো ছিল, আমি এখন এই অ্যাট্রিবিউটসগুলো সব বাদ দিয়ে দিই। ইনস্টেড এখন আমি ইঞ্জিনিয়ারকে আমি এমপ্লয়ি ক্লাসের যেই মেম্বার্সগুলো ছিল সেই মেম্বারগুলো দিয়ে দিব। সো টু দ্যাট আই হ্যাভ টু ইউজ অ্যান এক্সটেন্স কিওয়ার্ড। সো এই ক্লাস ইঞ্জিনিয়ার এক্সটেন্স এমপ্লয়ি মানে এখন এমপ্লয়ির যত ক্লাস মেম্বার আছে সবাই এখন এই ইঞ্জিনিয়ার ক্লাসের কাছেও আছে। সো ইন দিস কেস এমপ্লয়ি যে নাকি প্যারেন্ট সে হচ্ছে গিয়ে সুপার ক্লাস, আর ইঞ্জিনিয়ার যে নাকি ইনহেরিট করতেছে বা চাইল্ড সে হচ্ছে গিয়ে সাব ক্লাস। সো সিমিলারলি আমি সেক্রেটারির ক্ষেত্রেও সেম জিনিসটা করতে পারি, যে সেক্রেটারি এক্সটেন্স এমপ্লয়ি। তখন কি হবে, এই এমপ্লয়ের যে অলরেডি অ্যাট্রিবিউটসগুলো ছিল এদিকে সেগুলো অলরেডি সব ইনহেরিট করে ফেলবে। সো এটার সুবিধা কি, যে আমি এখন কোনো যদি আমার চেঞ্জ করা লাগে আমি ইজিলি চেঞ্জগুলো করতে পারবো। সাপোজ আমার স্যালারির আর ডেসিমাল প্লেসেস আমার ম্যাটার করতেছে না, আমি টাকায় হিসাব করি। সো সাপোজ আমি এটা ইন্টিজারে চেঞ্জ করব, সাপোজ এরকম যদি একটা কোনো চেঞ্জ করা লাগে আমি জাস্ট এই একটা জায়গায় চেঞ্জটা করাতে আমার এই এমপ্লয়ি ক্লাস যারা যারা ইনহেরিট করতেছে সবার ক্ষেত্রেই ওই চেঞ্জটা ইমপ্লিমেন্টেড হয়ে যাবে। সিমিলারলি আমি যদি এদিকে কোনো ভেরিয়েবল নেম চেঞ্জ করতে চেতাম বা সাপোজ নতুন একটা কোনো ভেরিয়েবল অ্যাড করতে চেতাম, সাপোজ আমি নতুন একটা ভেরিয়েবল অ্যাড করতে চাই যেটা হচ্ছে কি এনআইডি। এখন এই এনআইডি ভেরিয়েবলটা ইঞ্জিনিয়ারের কাছে আছে, সেক্রেটারির কাছেও আছে। আমার যদি অন্য ক্লাস থাকতো যে নাকি এমপ্লয়ি ক্লাসটাকে এক্সটেন্ড করতেছে বা ইনহেরিট করতেছে তাদের কাছে এখন এই নতুন ভেরিয়েবলটা অ্যাড হয়ে যেত। সো ইন দিস ওয়ে আমরা বাই নট রিপিটিং কোড আমরা কিন্তু কোড ফিউচার অ্যাডজাস্টমেন্টস করার অনেক ইজি করে ফেলতেছি। ফিউচার যদি আমাদের যদি কোনো অ্যাডজাস্টমেন্ট করা লাগে আমাদের জাস্ট একটা জায়গায় করলেই কাজ হয়ে যাবে। সো আমরা এদিকে একটু পড়ি, যেদিকে লিখছে ক্যান স্পেসিফাই ওয়ান সুপার ক্লাস ফর আ গিভেন সাব ক্লাস। সো এই যে ইঞ্জিনিয়ার ক্লাস বলতেছে যে একটাই সুপার ক্লাসকে এক্সটেন্ড বা স্পেসিফাই করতে পারবে। সো সাপোজ আমার যদি এদিকে আরেকটা ক্লাস থাকতো যে সাপোজ অ্যাডিশনাল এমপ্লয়ি ইনফরমেশন, সাপোজ র্যান্ডম একটাই ক্লাস যে ক্লাসের অ্যাট্রিবিউটস হচ্ছে গিয়ে সাপোজ স্ট্রিং ফাদার্স নেম আর সাপোজ স্ট্রিং মাদার্স নেম এক্সেট্রা, এরকম যদি একটা অ্যাডিশনাল ক্লাস থাকতো আমি কিন্তু এই কাজটা করতে পারতাম না যে আমার ইঞ্জিনিয়ার এমপ্লয়ি ক্লাসও ইনহেরিট করবে, এমপ্লয়ি ক্লাসের মেম্বারগুলো ইনহেরিট করবে, আবার আরেকটা ক্লাস অ্যাডিশনাল এমপ্লয়ি ইনফরমেশন নামে আরেকটা ক্লাস তার মেম্বারগুলোও ইনহেরিট করবে। জাভায় এরকম যে মাল্টিপল ইনহেরিটেন্সটা এটা সাপোর্ট করে না পার সে। সো অ্যাকচুয়ালি there is a way around this using interfaces, বাট ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাট এইভাবে আমি এক্সটেন্ড করে আমি দুইটা ক্লাসের মেম্বার একটা ক্লাসকে দিতে পারবো না, আমি অ্যাটমোস্ট একটা ক্লাসই ইনহেরিট করতে পারবো। সো এই লাইনটা আমার হচ্ছে গিয়ে would give me an error since আমি more than one super class ইনহেরিট করতে পারবো না।
সিন্স জাভায় আমার মাল্টিপল ইনহেরিটেন্সের সাপোর্ট নাই। সো যাই হোক, এটা আমি কেটে দিই। সো যেখানে সি এদিকে হচ্ছে গিয়ে কোড স্নিপেট দেওয়া যে ক্লাস এ সাপোজ এটা হচ্ছে গিয়ে সুপার ক্লাস, আর ক্লাস বি যে নাকি ক্লাস এ কে এক্সটেন্ড করতেছে সে হচ্ছে গিয়ে সাব ক্লাস। সো ইন আওয়ার কেস এমপ্লয়ি ছিল হচ্ছে গিয়ে সুপার ক্লাস আর ইঞ্জিনিয়ার ছিল সাব ক্লাস। সো সুপার হচ্ছে গিয়ে প্যারেন্ট আর সাব ক্লাস হচ্ছে গিয়ে চাইল্ড ক্লাস। সো এটা হচ্ছে গিয়ে একটা ভেরি শর্ট ইন্ট্রো টু হোয়াট ইনহেরিটেন্স ইজ। সো এখন আমরা একটু মেম্বার অ্যাক্সেস নিয়ে কথা বলি। যে এদিকে বলতেছে এ সাব ক্লাস ইনক্লুডস অল দ্য মেম্বার্স অফ আ সুপার ক্লাস, যে আমার ইঞ্জিনিয়ার সাব ক্লাসটাতে। আচ্ছা, সো বিফোর আই গেট টু দিস আমি অ্যাকচুয়ালি আমরা ডেমো দেখি আগে। সাপোজ আমার তো এমপ্লয়ি ক্লাস ছিল, সাপোজ এতগুলো ইনফরমেশন না রেখে আমি জাস্ট নেম আর স্যালারির ইনফরমেশনটা রাখি। সো আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, যে অবজেক্ট হচ্ছে গিয়ে ফার্স্টে এমপ্লয়ি। লেটস কল দিস অবজেক্ট 1 ইকুয়ালস নিউ এমপ্লয়ি। সো একটা এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন লেটস সে আমি অবজেক্ট 1 ডট নেম হচ্ছে গিয়ে দিব সাপোজ এবিসি দিলাম, আর অবজেক্ট 1 ডট স্যালারি হচ্ছে গিয়ে আমি দিব সাপোজ 500 দিলাম। আর তারপর আমি সাপোজ প্রিন্ট করব যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আমার হচ্ছে গিয়ে নেম আর স্যালারি যা সেটা হচ্ছে গিয়ে প্রিন্ট করব। সো আমি এদের একটা স্পেস দিয়ে সেপারেট করি। সো যাই হোক, আমরা এটা একটু প্রিন্ট করি যেদিকে কি হবে আমাদের। সো এদিকে আই ফরগট টু রাইট 1 হিয়ার। সো এদিকে আমাদের কি হবে যে আমি এই এমপ্লয়ি যে অবজেক্টটা ক্রিয়েট করলাম সেই অবজেক্টের নেম ভেরিয়েবলটাতে এবিসি বসালাম, আমি হচ্ছে গিয়ে স্যালারি ভেরিয়েবলে 500 বসালাম, আর প্রিন্ট করার পর আমার এই রেজাল্টটাই আসছে। সো আমি একটা প্রিভিয়াস কনসেপ্টস আপনাদের টেস্ট করি যে এদিকে যদি আমি অবজেক্টটা ক্রিয়েট করার পরই সাথে সাথে প্রিন্ট করতাম, হোয়াট উড মাই আউটপুট বি? So pause for a moment and think what would the result be. So result হচ্ছে গিয়ে null আর 0.0 why? Because আমি জানি যে জাভার ডিফল্ট কনস্ট্রাক্টরটা আমার এই নেম আর স্যালারি ভেরিয়েবলকে তাদের ডিফল্ট ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করছে। সো স্ট্রিং এর ক্ষেত্রে ডিফল্ট ভ্যালু ইজ null আর ডাবলের ক্ষেত্রে ডিফল্ট ভ্যালু ইজ 0.0. সো যাই হোক, দিস ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, উই অলরেডি নো দিস। সো এখন আমরা একটা কাজ করি যে ইঞ্জিনিয়ার একটা অবজেক্ট ক্রিয়েট করি। সো লেটস কল দিস অবজেক্ট 2। সো এখন একটা ইঞ্জিনিয়ার অবজেক্ট ক্রিয়েট করলাম। সো এখন I can access the engineer, the name and salary variables from engineer as well. যে ইঞ্জিনিয়ারের কিন্তু নিজস্ব কোনো নেম আর স্যালারি ভেরিয়েবল নাই, কিন্তু সে এমপ্লয়ি ক্লাসটাকে ইনহেরিট করতেছে, এমপ্লয়ি ক্লাসের মেম্বারগুলোকে ইনহেরিট করতেছে। অ্যান্ড সিন্স এমপ্লয়ি ক্লাসে নেম আর স্যালারি আছে, তার মানে ইঞ্জিনিয়ারের কাছেও নেম অ্যান্ড স্যালারি আছে। সো আমি সেম কাজটা করি যে object 2 dot name equals suppose এটা বলি যে engineer 1 আর object 2 dot salary বলি যে suppose এটা হচ্ছে গিয়ে 700, ঠিক আছে। সো এখন আমি এটা প্রিন্ট করি, দেখি আমার কি আসে। সো আমি এদিকে object 1 লিখে ফেলছি, my bad. So as you can see, even though engineer নিজস্ব কোনো নেম আর স্যালারি ভেরিয়েবল নাই, সে এমপ্লয়ি ক্লাসটাকে এক্সটেন্ড করাতে তার নেম আর স্যালারি ভেরিয়েবলগুলো অ্যাক্সেসিবল। সো আমি অবজেক্ট 2 যেটা একটা ইঞ্জিনিয়ার অবজেক্ট ছিল, সেই ইঞ্জিনিয়ার অবজেক্টে আমি নেম স্যালারি ভ্যালু বসাতে পারতেছি। সো সিমিলারলি আমি ইঞ্জিনিয়ারের যে অ্যাকচুয়াল নিজের স্পেসিফিক যে ভেরিয়েবলটা ইঞ্জিনিয়ার টাইপ,
সেটাও আমি স্পেসিফাই করতে পারবো। সাপোজ ইঞ্জিনিয়ার টাইপ একটা র্যান্ডম কোনো ভ্যালু দেই, যে সাপোজ ইঞ্জিনিয়ার টাইপ হচ্ছে গিয়ে সে কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। অ্যান্ড আমি এটাও লাস্টে প্রিন্ট করি, যে অবজেক্ট2 ডট ইঞ্জিনিয়ার টাইপ। সো এটা প্রিন্ট করার পর এই যে আমার যে তিনটা ভ্যালু চলে আসলো, আমি যেই ভ্যালুগুলো অ্যাসাইন করছিলাম, যে ইঞ্জিনিয়ার 1 700 আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সো এখন আমি লেট মি আস্ক ইউ দিস, আমি এই লাইনটা আবার আনকমেন্ট করি। আনকমেন্ট করার পর আমি এদিকে সেম কাজটা করি। সো ইফ ইউ রিমেম্বার, অবজেক্ট1 কিন্তু একটা এমপ্লয়ি টাইপ অবজেক্ট। সো এদিক থেকে আমি অবজেক্ট1 ডট ইঞ্জিনিয়ার টাইপ যেটা, সেটা প্রিন্ট করার চেষ্টা করি, দেখি কি আসে। সো এটা আমি ফর দ্য টাইম বিং পুরো কমেন্ট আউট করে দিই। সো অ্যাজ ইউ ক্যান সি আই এম গেটিং অ্যান এরর হিয়ার, বলতেছে ক্যান নট ফাইন্ড সিম্বল। কার জন্য? এই ইঞ্জিনিয়ার টাইপের জন্য। সো এর মানে হচ্ছে গিয়ে সাব ক্লাসের কাছে সুপার ক্লাসের সব মেম্বার আছে, কিন্তু সুপার ক্লাসের কাছে সাব ক্লাসের কিছু নাই। যেমন সাব ক্লাসের যে ইঞ্জিনিয়ার টাইপ, সেটা কিন্তু সুপার ক্লাসের কাছে নাই। সুপার ক্লাস জানে না তার কোন সাব ক্লাসের কাছে কি আছে, কিন্তু সাব ক্লাস জানে তার সুপার ক্লাসের কাছে কি আছে। সো এই কারণে আমার এই যে সুপার ক্লাস অবজেক্ট এমপ্লয়ি থেকে আমি সাব ক্লাসের কোনো মেম্বার অ্যাক্সেস করতে পারবো না। সো দিস ইজ ওয়াই আমার এদিকে একটা এরর আসতেছিল। সো এনিওয়েজ, লেটস রিরান দিস অ্যান্ড লেটস আনকমেন্ট দিস। সো আমরা বেসিক একটা ওভারভিউ দেখলাম অফ ইনহেরিটেন্স ইন অ্যাকশন। সো এখন আমরা একটু মেম্বার অ্যাক্সেস নিয়ে কথা বলি। যেদিকে বলতেছে সাব ক্লাস ইনক্লুডস অল দ্য মেম্বার্স অফ আ সুপার ক্লাস। সো অলরেডি এটা আমরা এক্সাম্পলে দেখলাম যে ইঞ্জিনিয়ার সাব ক্লাসটা এই সুপার ক্লাসের যতগুলো মেম্বার ছিল সবগুলো মেম্বার তারও নিজের ছিল, সিন্স আমি ইঞ্জিনিয়ার অবজেক্ট থেকে এই নেম আর স্যালারি অ্যাক্সেস করতে পারতেছিলাম। যেদিকে বলতেছে however a subclass cannot access the private members of a superclass. সো আমি যদি সাপোজ এই সুপার ক্লাসের একটা ভেরিয়েবল নেম প্রাইভেট করে দিতাম, তখন কিন্তু সাব ক্লাস এটার অ্যাক্সেস করতে পারতো না। সো লেটস ট্রাই রানিং দিস অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। সো আমি স্ট্রিং নেমটা কোথায় সেট করতেছি? এদিকে। সো এদিকে আমি কি করতেছি, আমার সাব ক্লাস থেকে সুপার ক্লাসের একটা প্রাইভেট ভেরিয়েবল অ্যাক্সেস করতে চাচ্ছি। সো সাব ক্লাস থেকে কেন বলতেছি? বিকজ আমার অবজেক্ট2 হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার অবজেক্ট, আর ইঞ্জিনিয়ার হচ্ছে গিয়ে একটা সাব ক্লাস। সো প্রিন্ট করি, দেখি কি আসে। সো অ্যাজ ইউ ক্যান সি আমার একটা এরর আসতেছে। এরর কি বলতেছে? নেম হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন এমপ্লয়ি। তার মানে একটা সাব ক্লাস সুপার ক্লাসের সব মেম্বার ইনহেরিট করে, কিন্তু যেই মেম্বারগুলো প্রাইভেট সেই মেম্বারগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ শুড রিমেম্বার দিস। আচ্ছা, সো আমরা নেক্সটে আছি যে সুপার কি জিনিস। সো আমরা লেটস ডু ওয়ান থিং। সাপোজ আমি এখন অ্যাডিশনাল ফ্লেক্সিবিলিটি চাই, যে আমি সাপোজ একটা কনস্ট্রাক্টর দিয়েও আমি অ্যাড করতে পারবো নেম আর হচ্ছে গিয়ে আমার স্যালারি ভেরিয়েবলগুলা। সো আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতেছি যে নাকি নেম আর স্যালারি নিবে এবং সেই ভেরিয়েবলগুলাই ক্লাস ভেরিয়েবলে বসাবে। সো সিন্স এদিকে আমি I have declared a variable with the same name as the class variable, ক্লাস ভেরিয়েবলটা কিন্তু হাইড হয়ে গেছে। সো টু অ্যাক্সেস দ্য ক্লাস ভেরিয়েবল আমরা জানি দিস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। সো স্যালারির ক্ষেত্রেও দ্য সেম অ্যাপ্লাইজ, স্যালারিও হাইড হয়ে গেছে তখন ডিক্লেয়ার করার পর। সাপোজ এখন আমি কনস্ট্রাক্টর দিয়ে আমি যে রিকোয়ারমেন্টটা চাচ্ছি, যে লেটস কমেন্ট দিস আউট, যে আমি হচ্ছে গিয়ে এই এমপ্লয়ি অবজেক্ট এভাবেও সাপোজ ক্রিয়েট করতে পারবো, আমি অবজেক্ট বা স্যালারি বসাই, বা আমি এভাবেও মানে
এই জিনিসটাও করতে চাই যে suppose let's call this object 2 আমি এদিকেই সাপোজ ডিরেক্টলি ইনফরমেশন পাঠাতে চাই সাপোজ দিস ইজ এমপ্লয়ি 1 তার স্যালারি হচ্ছে গিয়ে সাপোজ 600 ঠিক আছে সো এটা করার জন্য কি লাগবে অবভিয়াসলি আই উড নিড টু ডিফারেন্ট কনস্ট্রাক্টরস একটা যেটা নাকি প্যারামিটার নেবে না আর আরেকটা হচ্ছে গিয়ে যেটা প্যারামিটার নিচ্ছে সো আমি যখন নাকি এই কনস্ট্রাক্টরটা অ্যাড করছি তখন কিন্তু সবসময় এই কনস্ট্রাক্টরটাই ইউজ হবে প্যারামিটার ছাড়া যে কনস্ট্রাক্টরটা সেটা কিন্তু আর থাকবে না সো এটা আমার আলাদা করে আবার ইমপ্লিমেন্ট করা লাগবে সো যাই হোক আমি এটাকে রান করি যে আচ্ছা সো লুকস লাইক আই এম গেটিং অ্যান এরর হিয়ার which is আমি স্যালারিকে একটা আনফরচুনেটলি স্ট্রিং দিয়ে দিছি ইনস্টেড অফ ডাবল আচ্ছা সো যাই হোক সো আমি এটা একটু দিকে কপি পেস্ট করি ঠিক আছে যে এখন আমি অবজেক্টে নেম আর স্যালারির ভ্যালুগুলো দুইভাবে বসাতে পারি আইদার আমি এই ভেরিয়েবল থেকে ডিরেক্টলি অ্যাক্সেস করে ভ্যালু বসাতে পারি বা কনস্ট্রাক্টর দিয়েও বসাতে পারি সো সাপোজ আমি ইঞ্জিনিয়ারের জন্য যদি সেম কাজটা করতে চাই আমার কি করা লাগবে আমি ইঞ্জিনিয়ারের জন্য সাপোজ আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি যেটার সাপোজ ভ্যালু নিবে নেম আর স্যালারি ঠিক আছে সো এখন আমি যখন নাকি এই নেম এদিকে লিখছি তখন আমার যেই সুপার ক্লাসের যে নেম সেই নেমটা কিন্তু হাইড হয়ে গেছে এই নেমটা আর থাকবে না আগের কেসটা আমি কি ছিল যে আমি যদি জাস্ট এমপ্লয়ি ক্লাসটা দেখি যে আমি এমপ্লয়ি কনস্ট্রাক্টরের ভিতর যখন নাকি আবার আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম উইচ হ্যাজ দি এক্স্যাক্ট সেম নেম অ্যাজ দ্য ক্লাস ভেরিয়েবল তখন ক্লাস ভেরিয়েবলটা হাইড হয়ে গেছে এখন বেসিক্যালি এদিকে যখন নাকি আমি আমার সাব ক্লাসে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি যেটা হ্যাজ দ্য সেম নেম অ্যাজ এ ভেরিয়েবল ইন মাই সুপার ক্লাস তখন কিন্তু সুপার ক্লাসের ভেরিয়েবলটা হাইড হয়ে গেছে সো এখন আমি যদি এই নেমে ভ্যালু বসাতে চাই আমার একটা অপশন হতে পারে যে আমি সাপোজ এদিকে এন আর S1 লিখলাম যে নেম 1 স্যালারি 1 এটা লিখলে এটা হাইড হবে না আই ক্যান সিম্পলি ডু যে নেম ইকুয়ালস টু N1 স্যালারি ইকুয়ালস টু S1 and so on বাট এটা does not look elegant at all right সো এই যে ভেরিয়েবলটা যে হাইড হয়ে গেল তখন এই ভেরিয়েবলটাকে কিভাবে অ্যাক্সেস করব সো আমি একটু এদিকে আসি যে এই সুপারে বলতেছে যে সাবক্লাস মেম্বার্স মে হাইড সুপার ক্লাস মেম্বার্স ইফ সেম নেমস আর ইউজড সো আমি যদি সাপোজ এদিকেও একটা স্ট্রিং নেম ডিক্লেয়ার করতাম তখন কিন্তু এই নেমটা হাইড হয়ে যেত আর এদিকে যদি এখন আবার স্ট্রিং নেম ডিক্লেয়ার করতাম তখন আবার এই নেমটা হাইড হয়ে যেত সো এজ ইউ ক্যান সি এই জিনিসটা কিন্তু একটু কমপ্লিকেটেড স্লাইটলি কমপ্লিকেটেড ইন দ্য সেন্স দ্যাট আপনারা দিসের সাথে এই জিনিসটা কনফিউজ করে ফেলবেন সো দিস কিন্তু আমরা ইউজ করতেছি কখন যখন নাকি আমি জাস্ট একটা ক্লাস নিয়েই কনসার্নড কিন্তু এখন যখন নাকি আমি একটা ভেরিয়েবল হাইড করে ফেলছি যে ভেরিয়েবলটা অন্য আরেকটা ক্লাসের উইচ ইজ মাই সুপার ক্লাস সেই ভেরিয়েবলটা অ্যাক্সেস করার জন্য আই ক্যান ইউজ দ্য সুপার কিওয়ার্ড যেদিকে বলতেছে সুপার ক্যান বি ইউজ টু রেফার টু সুপার ক্লাস মেম্বার্স যে এখন আমি যদি এদিকে লিখি যে সুপার ডট নেম ইকুয়ালস নেম অ্যান্ড সুপার ডট স্যালারি ইকুয়ালস স্যালারি সো তখন কি হবে এই সুপার ডট নেম মানে এই নেমটা আর এদিকের নেম মানে হচ্ছে গিয়ে এই নেমটা সো এদিকে এই জিনিসটা ইলাস্ট্রেট করা দেখানো হয়েছে ক্লাস এ আর ক্লাস বির মাধ্যমে যেদিকে সাপোজ ক্লাসেরও একটা ভেরিয়েবল আছে এ ক্লাস বির আচ্ছা সো এদিকে একটু স্লাইট মিস্টেক আছে যেদিকে শুড বি ক্লাস বি এক্সটেন্স এ সো আই উইল কারেক্ট দিস আফটার দিস ভিডিও যেদিকে কিন্তু ক্লাস বি এক্সটেন্স এ হবে
সো এরকম যদি একটা সাব ক্লাস থাকে যারও নাকি সেম একটা নেমড ভেরিয়েবল আছে, তখন কিন্তু সুপার ক্লাসেরটা হাইড হয়ে যাবে। সো সুপার ক্লাসেরটা অ্যাক্সেস করার জন্য আমি সুপার ডটে যদি ইকুয়ালস 10 লিখি, তখন এটা হচ্ছে গিয়ে সুপার ক্লাসের এতে বসবে। আর আমি জাস্ট এ ইকুয়ালস টু যদি 20 লিখি, তখন এটা নিজস্ব তার যেই ভেরিয়েবল এ সেটায় বসবে। সো যাই হোক, এটা আমি হচ্ছে গিয়ে শিখলাম যে করা যায়। সো আমি ইঞ্জিনিয়ার অবজেক্ট একটা ক্রিয়েট করি। সাপোজ আমি ইঞ্জিনিয়ার অবজেক্টের জন্য আলাদা এরকম ভেরিয়েবল অ্যাসাইনার করব না, আমি হচ্ছে গিয়ে ডিরেক্টলি নেম আর পাঠাবো। সাপোজ লেটস কল দিস ইঞ্জিনিয়ার 1 700, ঠিক আছে। সো আমি এটা যদি রান করি, আচ্ছা সো আমি তো অবজেক্ট অলরেডি ডিফাইন করে ফেলছি। অ্যান্ড এই জিনিসটা আমি একটু প্রিন্ট করি, আমি যেই ভ্যালুগুলো বসালাম এই মাত্র, যে অবজেক্ট 3 অ্যান্ড অবজেক্ট 3। সো সাপোজ ইঞ্জিনিয়ারের জন্য আমি যেহেতু আবার আমার অ্যাডিশনাল একটা ভেরিয়েবল আছে ইঞ্জিনিয়ার টাইপ, ওইটাও নিয়ে নেই। লেটস কল দিস স্ট্রিং ইঞ্জিনিয়ার টাইপ। সো এখন এদিকে যে ইঞ্জিনিয়ার টাইপ লিখলাম, এখন কিন্তু আমার এই ক্লাস ভেরিয়েবলটা হাইড হয়ে গেছে। সো আমার ক্লাস ভেরিয়েবলটা অ্যাক্সেস করার জন্য আই উইল হ্যাভ টু ইউজ দিস কিওয়ার্ড। সো এটা এখন আমি রান করি, দেখি আমার আউটপুটটা কি আসে। সো ইঞ্জিনিয়ার তো টাইপের ভ্যালু দেওয়া লাগবে। সো আমি আবারও আগের মতোই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দিলাম। সো এখন আমার এই যেই ভ্যালুগুলো আমি বসালাম, সেই ভ্যালুগুলোই আমার আসতেছে। কিন্তু ইফ ইউ টেক আ লুক এট দিস অ্যাপ্রোচ, যেটা কিন্তু স্লাইটলি একটু কেমন জানি ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, ইন দ্য সেন্স যে এই নেমের ভ্যালু আর স্যালারি ভ্যালু অ্যাসাইন করার কোড কিন্তু আমি অলরেডি লিখে ফেলছি। সো এই জিনিসটা আবার রিপিট করতেছি। সো অ্যাট এনি টাইম ইউ রিপিট কোড, ইউ শুড নো দ্যাট ইউ আর ফলোইং আ ব্যাড অ্যাপ্রোচ। সো কোডিং একটা ড্রাই বলে একটা কথা আছে, উইচ ইজ ডু নট রিপিট ইয়োর সেলফ। সো সবসময় ইউ গাইজ শুড অ্যাটেম্প টু নট write any code that has already been written. সো এই কোডটা কিভাবে এলিমিনেট করা যায়, আমি কোনো কোড দুইবার লিখতে চাচ্ছি না। সো এইটার জন্য সুপারের আরেকটা ইউজ কেস আছে, যেটা বলতেছে কলস দ্য সুপার ক্লাসেস কনস্ট্রাক্টর and it must be the first statement in the subclasses constructor. So basically আমার যে এদিকের যে কাজটা ছিল, এই নেম অ্যাসাইন করা, এই কাজটা কে করতেছিল, আমার সুপার ক্লাসের এই কনস্ট্রাক্টরটা। সো সামহাও আমি যদি এদিক থেকে এই কনস্ট্রাক্টরটা কল করতে পারতাম, তাহলেই কিন্তু আমার এই সমস্যাটা সমাধান হয়ে যেত, আমার এদিকে আলাদা করে আর অ্যাসাইন করা লাগতো না। সো সুপার ক্লাসের কনস্ট্রাক্টর কল করার জন্যই আই হ্যাভ দিস সুপার কিওয়ার্ড, যে এটা হচ্ছে গিয়ে সুপারের আরেকটা ইউজ কেস। সো সুপার ক্লাসের কনস্ট্রাক্টর ক্রিয়েট করার জন্য সাপোজ আমি যদি দিকে জাস্ট সুপার লিখি, তখন কি হবে, তখন আমার যেই এমপ্লয়ি কনস্ট্রাক্টরটা, এই কনস্ট্রাক্টরটা কল হবে। কিন্তু এই কনস্ট্রাক্টরটা কিন্তু কোনো মানে নেম বা স্যালারি কোনো কিছু অ্যাসাইন করে না। সো আমি এটা একটু রান করি, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমি যে ইঞ্জিনিয়ার অবজেক্ট এখন একটু রান করি। আগে কিন্তু আমার ইঞ্জিনিয়ার 1 700 আর মেকানিক্যাল আসতো। সো আমি এখন রান করি, নাল আসছে, 0 আসছে, মেকানিক্যাল আসছে। ওয়াই? বিকজ এই যে আমার এই কনস্ট্রাক্টরটা কল হয়েছে আমি যখন নাকি সুপার লিখছি, কিন্তু আমার দরকার ছিল কল করার এই কনস্ট্রাক্টরটা। সো এই কনস্ট্রাক্টরটা হাউ ক্যান আই কল? বাই পাসিং ইন দ্য রিকোয়ার্ড আর্গুমেন্ট। সো আমি যদি এখন নেম আর স্যালারি, এই যে আমি নেম আর স্যালারি এদিকে যে ভ্যালুগুলো পাঠাচ্ছি, এই ভ্যালুগুলাইকে এই কনস্ট্রাক্টরটা এদিকে রিসিভ করতেছে, এবং এই ভ্যালুগুলাই আমি যদি আবার পাঠাই, আমি যদি একটা স্ট্রিং ভেরিয়েবল আর একটা ডাবল ভেরিয়েবল পাঠাই এই সুপার কল করে, তখন আমার এই কনস্ট্রাক্টরটা কল হবে। সো এখন আমি আগের আউটপুটের সাথে কম্পেয়ার করি, আমার নতুন আউটপুটটা কি আসে। সো নতুন আউটপুটে এখন কিন্তু আমার ইঞ্জিনিয়ার 1 700 আর মেক এই ভ্যালুগুলো ঠিকই বসছে। সো বাই ইউজিং সুপার I can call a parent class's constructor from a child class. And একটা জিনিস is extremely important, যেটা হচ্ছে এই সুপার কিন্তু সবসময় ফার্স্ট স্টেটমেন্ট হওয়া লাগবে।
সো আমি কিন্তু সাপোজ যদি সুপারটা আমি আমার এই কনস্ট্রাক্টরের সেকেন্ড স্টেটমেন্ট লিখতাম, দেখি কি হয়। সো সেকেন্ড স্টেটমেন্ট লিখলে আমি আসতেছি, সো এটা বলে দিছে কল টু সুপার মাস্ট বি ফার্স্ট স্টেটমেন্ট ইন কনস্ট্রাক্টর। সুপার সবসময় ফার্স্ট স্টেটমেন্ট হওয়া লাগবে। সো এটার কারণ হচ্ছে গিয়ে ক্লাস হায়ারার্কির জন্য, যেটা আমরা একটু পরে দেখছি। সো এটা হচ্ছে গিয়ে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো সুপারের আমরা দুইটা ইউজ কেস দেখলাম। একটা হচ্ছে গিয়ে আমরা প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কল করতে পারি, আর একটা হচ্ছে গিয়ে আমরা প্যারেন্ট ক্লাসের কোনো মেম্বার্স অ্যাক্সেস করতে পারি। সো সাপোজ এই যে আমি যে বারবার এই প্রিন্ট করতেছি, এই জিনিসটাও কিন্তু ভালো লাগতেছে না। সো আমি এইদিকে আমি একটা কনস্ট্রাক্টর একটা মেথড লিখি, লেটস কল দিস প্রিন্ট ইনফো। আচ্ছা, সো মেথডটায় পরে আসতেছি, I'll get to the method in a later topic. সো এখন আমরা আসি, যেটা বললাম যে মাল্টি লেভেল হায়ারার্কিতে কি হয় একটু দেখি। সো এদিকে বলতেছে কনস্ট্রাক্টর এক্সিকিউশন ইন আ মাল্টি লেভেল হায়ারার্কি। বললে জিনিসটার মানে কি অ্যাকচুয়ালি, তো মানেই বুঝতেছি না। ওয়েল, সাপোজ আমার এখন আমি সেক্রেটারি না দিয়ে সাপোজ আমি নতুন একটা ক্লাস ক্রিয়েট করি, যে এটা হচ্ছে গিয়ে সাপোজ লেটস কল দিস সিনিয়র ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সিনিয়র ইঞ্জিনিয়ার এক্সটেন্ড করবে ইঞ্জিনিয়ার। সো এদিকে এই হায়ারার্কিটা আমার কেমন হচ্ছে, যে আমার এমপ্লয়ি ক্লাসের জিনিসপত্র ইঞ্জিনিয়ার ইনহেরিট করতেছে। সো ইঞ্জিনিয়ারের কাছে এই জিনিসগুলোও আছে অ্যাজ ওয়েল অ্যাজ তার নিজের জিনিসগুলা, আর সিনিয়র ইঞ্জিনিয়ারের মেম্বার্স ইনহেরিট করতেছে। তার মানে সিনিয়র ইঞ্জিনিয়ারের কাছে এই সবগুলো মেম্বার আছে। সো সিনিয়র ইঞ্জিনিয়ারের একটা কি অ্যাট্রিবিউট দেওয়া যায়, সাপোজ লেটস কল দিস যে স্ট্রিং। সাপোজ সে কতগুলা তার অ্যাসোসিয়েটস আছে, বা সে কতগুলা ইঞ্জিনিয়ারকে মনিটর করতেছে বা মেন্টর করতেছে বেসিক্যালি, সেই নাম্বারটা এদিকে সিনিয়র ইঞ্জিনিয়ার ক্লাসে আমি রাখতেছি। সো লেটস কল দিস মনিটর নাম্বার, যে সে হচ্ছে গিয়ে কয়টা সাপোজ জুনিয়র ইঞ্জিনিয়ারকে মনিটর করতেছে সেই ইনফরমেশনটা এদিকে আছে। সো এদিকে বেসিক্যালি হায়ারার্কিটা কিরকম হচ্ছে, এমপ্লয়ি সুপার ক্লাস, তার চাইল্ড ক্লাস ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের আবার চাইল্ড ক্লাস সিনিয়র ইঞ্জিনিয়ার। সো এদিকে ইঞ্জিনিয়ার কিন্তু একটা সুপার ক্লাসও আবার সাব ক্লাসও। ইঞ্জিনিয়ার সাব ক্লাস ইন দ্য সেন্স যে এমপ্লয়ির সাব ক্লাস ইঞ্জিনিয়ার, কিন্তু ইঞ্জিনিয়ার সুপার ক্লাস ইন দ্য সেন্স যে সিনিয়র ইঞ্জিনিয়ার হচ্ছে গিয়ে এই ইঞ্জিনিয়ারের সাব ক্লাস। ঠিক আছে, সাপোজ এরকম একটা কোনো আমার হায়ারার্কি আছে। সো আমি এই জিনিসটা কমেন্ট আউট করি। সো এখন সাপোজ আমি একটা কাজ করি, এদিকে আমি প্রিন্ট করি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এমপ্লয়ি। জাস্ট আমি লিখলাম এমপ্লয়ির কনস্ট্রাক্টর। এটা সাপোজ আমি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও সেম জিনিস করব, আমি আরেকটা কনস্ট্রাক্টর লিখি, যে এটা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার প্রিন্ট করবে। আমি সিনিয়র ইঞ্জিনিয়ারের জন্য একটা কনস্ট্রাক্টর লিখি, যেটা জাস্ট সিনিয়র ইঞ্জিনিয়ার প্রিন্ট করবে। ঠিক আছে, সো আমি সাপোজ একটা অবজেক্ট ক্রিয়েট করি, জাস্ট শো করার জন্য একটা এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করি। আমার এই অবজেক্টটা ক্রিয়েট করেই আছে, আমি জাস্ট আনকমেন্ট করি এই লাইনটা, দেখি কি হয়। যে আমি একটা এমপ্লয়ি অবজেক্ট যখন নাকি ক্রিয়েট করতেছি, আমি যখন নাকি কোনো এদিকে আর্গুমেন্ট পাঠাচ্ছি না, এই কনস্ট্রাক্টরটা কল হইতেছে, আর এই কনস্ট্রাক্টর বলতেছে এমপ্লয়ি, টু সিগনিফাই যে এই কনস্ট্রাক্টরটা কল হয়েছে। ঠিক আছে, এখন আমি একটা কাজ করি, তো আমি ইঞ্জিনিয়ার একটা অবজেক্ট ক্রিয়েট করি, তো দেখি কি হয়। সো আমার ইঞ্জিনিয়ার একটা অবজেক্ট ক্রিয়েট করি।
সো এটা আমি ফর দ্য টাইম বিং আনকমেন্ট করি একটু। সো এটা কি হলো, আমার আউটপুট আসলো এমপ্লয় আবার ইঞ্জিনিয়ার, ইভেন দো আমি কিন্তু এই এমপ্লয় কনস্ট্রাক্টরটা কিন্তু কোথাও কল করতেছি না, আমি কিন্তু জাস্ট ইঞ্জিনিয়ারের এই কনস্ট্রাক্টরটা কল করতেছি। আমি কিন্তু দেখে কোথাও লিখি নাই যে সুপার এই জিনিসটা, যেটা লিখলে আমার এই কনস্ট্রাক্টরটা কল হতো। সো এমপ্লয়িটা কিভাবে কল হইতেছে এই জিনিসটা একটু তো কনফিউজিং। সো আবার আমি একটা কাজ করি, সিনিয়র ইঞ্জিনিয়ার একটা অবজেক্ট ক্রিয়েট করি, এটা রান করি দেখি কি হয় অবজেক্ট ক্রিয়েট করলে। সো এখন এমপ্লয়ি কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হইতেছে যার জন্য এই এমপ্লয়ি আসছে, তারপর ইঞ্জিনিয়ার কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হচ্ছে যার জন্য এই ইঞ্জিনিয়ার আসছে, তারপর সিনিয়র ইঞ্জিনিয়ার কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হয়েছে যার জন্য সিনিয়র ইঞ্জিনিয়ার আসছে। সো এদিকে একটু পড়ি, যেদিকে বলতেছে কনস্ট্রাক্টরস এক্সিকিউট ইন অর্ডার অফ ডেরিভেশন। বেসিক্যালি যে অর্ডারে আমি একটা ক্লাস ডিরাইভ করি ওই অর্ডারেই আমার কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হয়। সো বেসিক্যালি আমি যদি একটা সাব ক্লাস কখনো ক্রিয়েট করি, একটা সাব ক্লাসের অবজেক্ট যখন নাকি ক্রিয়েট করি, তখন সবার আগে তার সুপার ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়, regardless of whether I invoke it or not. So in this case আমি যখন নাকি একটা সাব ক্লাস ক্রিয়েট করছি সিনিয়র ইঞ্জিনিয়ার, তখন কি হয়েছে, তার সুপার ক্লাসের কাছে যাওয়া হয়েছে, তার সুপার ক্লাসকে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার কনস্ট্রাক্টর রান আমার যখন নাকি সিনিয়র ইঞ্জিনিয়ার সাব ক্লাসটা আমি অবজেক্টে ক্রিয়েট করলাম, তখন এই সাব ক্লাসের কনস্ট্রাক্টরটায় সবার আগে তো রান হওয়ার কথা, রাইট? সিন্স আমি জানি কনস্ট্রাক্টর আমার ভ্যালু ইনিশিয়ালাইজেশনের কাজটা সবার আগে করে, কিন্তু এই কনস্ট্রাক্টরটা রান হওয়ার আগে তার যে সুপার ক্লাস ইঞ্জিনিয়ার তার কনস্ট্রাক্টরটার কাছে যাওয়া হয়েছে। কিন্তু এই কনস্ট্রাক্টরটা রান হওয়ার আগে তার যেই সুপার ক্লাস এমপ্লয় তার কনস্ট্রাক্টর রান হয়েছে। সো এর মানে আমাদের যদি এরকম মাল্টি লেভেল হায়ারার্কি থাকে, আমাদের কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে এইরকম একটা অর্ডারে, যে অর্ডারে সবচেয়ে উপরে যে আছে হায়ারার্কিতে তার কনস্ট্রাক্টর সবার আগে রান হবে, ফলোড বাই তার নিচে যে আছে, ফলোড বাই তার নিচে যে আছে। সো এই ক্লাস হায়ারার্কিটা কিন্তু ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো এখন আমি আরেকটা জিনিস আসি, যে সাপোজ আমার যদি ইঞ্জিনিয়ারের এই জিনিসটা যদি না থাকতো, এই কনস্ট্রাক্টরটা যদি না থাকতো, এখন কি হতো, আমি এটা একটু রান করি। তো আমার এখন একটা এরর আসতেছে, বলতেছে কনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার ইন ক্লাস ইঞ্জিনিয়ার ক্যান নট বি অ্যাপ্লাইড টু গিভেন টাইপস। ওয়েল, এটার কারণ হচ্ছে গিয়ে আমার সিনিয়র ইঞ্জিনিয়ারের কনস্ট্রাক্টর রান হওয়ার আগে ইঞ্জিনিয়ারের কনস্ট্রাক্টর রান হওয়ার কথা, ইঞ্জিনিয়ারের কনস্ট্রাক্টর রান হওয়ার আগে আমার এমপ্লয়ের কনস্ট্রাক্টর রান হওয়ার কথা। কিন্তু এই ইঞ্জিনিয়ারের যে কনস্ট্রাক্টর সেটা রান হওয়ার জন্য তো সে তিনটা ভ্যালু তার দরকার, এই তিনটা ভ্যালু ছাড়া তো সে রান হতে পারবে না। সো যেহেতু আমি এই কনস্ট্রাক্টরটা কমেন্ট আউট করে দিছি, তখন কিন্তু এই কনস্ট্রাক্টরটাই রান হচ্ছে। সো বেসিক্যালি আমার যদি এরকম দুইটা কনস্ট্রাক্টর থাকে, তাহলে প্যারামিটারলেস যেই কনস্ট্রাক্টরটা, সেই কনস্ট্রাক্টরটা বাই ডিফল্ট রান হবে। কিন্তু যখন নাকি আমার জাস্ট এরকম একটাই কনস্ট্রাক্টর, তখন কিন্তু এই কনস্ট্রাক্টর একটাই রান হবে, সিন্স আমার প্যারামিটারলেস কনস্ট্রাক্টর এদিকে আর নাই। সো এখন আমার এটা এক্সপ্লিসিটলি এই ভ্যালুগুলা দেওয়া লাগবে। সো এই ভ্যালুগুলো আমি কিভাবে দিতে পারবো, বাই ইউজিং দ্য সুপার কিওয়ার্ড। সাপোজ সুপার দিয়ে আমি এই নেম, স্যালারি, ইঞ্জিনিয়ার টাইপ এই তিনটা ভ্যালু দিয়ে দিই, যে এ বি সি ভ্যালু হচ্ছে গিয়ে 5600 আর ইঞ্জিনিয়ার টাইপ হচ্ছে গিয়ে সাপোজ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এটা যদি করি এখন আমার এররটা চলে গেল। সো আগে এররটা কি কারণে দিতেছিল, যে আমার যে ইঞ্জিনিয়ারের যে কনস্ট্রাক্টরটা, সেই কনস্ট্রাক্টরটা তো রান হওয়ার জন্য কিছু ভ্যালু দরকার, কিন্তু সেই ভ্যালুগুলা আসতেছিল না। সো এই কারণে আমার হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি যেই সেই
কনস্ট্রাক্টরটা রান হচ্ছিল না। সো এখন একটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, ইফ ইউ টেক আ লুক এট দিস, আমার ইঞ্জিনিয়ার আর সিনিয়র ইঞ্জিনিয়ার আসছে কিন্তু এমপ্লয়ি কেন আসে নাই, এমপ্লয়ি কেন প্রিন্ট হলো না, এমপ্লয়ি কনস্ট্রাক্টরটা কি রান হলো না তার মানে? ওয়েল, আমি যদি এই কনস্ট্রাক্টরটা দেখি, এই কনস্ট্রাক্টরে কিন্তু আমি সুপার নেম স্যালারি, আমি যখন কি নেম আর স্যালারি এভাবে পাঠাচ্ছিলাম তখন কিন্তু এই কনস্ট্রাক্টরটা রান হচ্ছিল না, রান হচ্ছিল কে, এই কনস্ট্রাক্টরটা। আর এই কনস্ট্রাক্টরটাই কিন্তু আমি এই জিনিসটা আর কিছু প্রিন্ট করতেছি না, যে এমপ্লয়ি বা কিছু। সো আমি যদি প্রিন্ট করি তাহলে আমার এই আউটপুটটা আসবে এমপ্লয়ি। সো এটা হচ্ছে গিয়ে ইন শর্ট কনস্ট্রাক্টর হায়ারার্কি ছিল। আচ্ছা, সো যাই হোক, কনস্ট্রাক্টর হায়ারার্কি নিয়ে আমরা কথা বললাম এতক্ষণ। সো এখন আমরা নতুন একটা জিনিস নিয়ে কথা বলি, উইচ ইজ মেথড ওভাররাইডিং। সো নট টু বি কনফিউজড উইথ মেথড ওভারলোডিং। সো সিনিয়র ইঞ্জিনিয়ার আমাদের ক্লাস হায়ারার্কি যেহেতু শেষ, আমি বাদ দিয়ে দিচ্ছি। সো যাই হোক, আমি প্রিভিয়াসলি যেটা বলতেছিলাম যে এরকম বারবার প্রিন্ট করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। এই অবজেক্ট 1.name, অবজেক্ট 1.salary, তারপর আমার 3-4টা ভেরিয়েবল থাকলে এরকম 3-4 জায়গায় এই অবজেক্ট 2 চেঞ্জ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তার চেয়ে আমি জাস্ট সিম্পলি একটা মেথড লিখি যে সে জাস্ট ক্লাসের ইনফোগুলো প্রিন্ট করবে। লেটস সে এইভাবে যে system.out.print ln, সাপোজ নেম হচ্ছে গিয়ে নেম, আর সাপোজ একটা লাইন ব্রেক দিয়ে সে প্রিন্ট করবে স্যালারি, স্যালারি হচ্ছে গিয়ে স্যালারি। ঠিক আছে, সো এখন সাপোজ এরকম আলাদাভাবে আমি না কল করে আই ক্যান ডাইরেক্টলি জাস্ট ডু দিস object1.print info। সো এটা যদি করি, let's see, I'm getting an error here which is আমার এমপ্লয়ি যেই অবজেক্টটা, আচ্ছা, সো আমার এমপ্লয়িটা আমি কনস্ট্রাক্টরটা ইরেজ করে দিচ্ছি আনফরচুনেটলি। সো লেট মি রিরাইট দ্য কনস্ট্রাক্টর। যাই হোক, সো আমার এই আগের যেই ভ্যালুগুলো এদিকে প্রিন্ট হচ্ছিল নাল আর 00, ওইটা এখন আমি এই মেথডটা দিয়েই কাজ করাচ্ছি, প্রিন্ট ইনফো মেথড, যে নাকি নেম, নাল আর স্যালারি ভ্যালু প্রিন্ট করতেছে। ঠিক আছে, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এখন আমি একটু বলি যে মেথড ওভারলোডিং কোনটা ছিল। যে আমি যদি দিকে আরেকটা মেথড ক্রিয়েট করি, লেটস কল দিস প্রিন্ট ইনফো, সাপোজ এই কোনো একটা মেসেজ নিবে, এই মেসেজই প্রিন্ট করবে, system.out.print ln যেই মেসেজ। সো আমি সাপোজ এদিক থেকে object1.printinfo, আমি সাপোজ মেসেজ টু বি প্রিন্টেড এরকম একটা যদি কোনো স্ট্রিং ভেরিয়েবল পাঠাই, তখন আমি বেসিক্যালি যদি আর্গুমেন্টে একটা স্ট্রিং ভ্যালু পাঠাই তখন আমার এই মেথডটা কল হবে। যদি আমি আর্গুমেন্ট হিসেবে কিছু না পাঠাই তখন আমার এই মেথডটা কল হবে। সো আমি এটা যদি রান করি, আমার এই ফার্স্টের জন্য এই মেথডটা কল হয়েছে, আর আমি সেকেন্ডের জন্য যখন নাকি আর্গুমেন্ট পাঠাইছি তখন এই মেথডটা কল হয়েছে, রাইট? সো আমি জাস্ট টু মেক থিংস ক্লিয়ার এটা কমেন্ট করে দিই যে আমি যখন নাকি জাস্ট এই আর্গুমেন্ট পাঠাইতেছি তখন এই মেথডটা কল হইতেছে, আর আমি যখন নাকি আর্গুমেন্ট পাঠাইতেছি না তখন এই মেথডটা কল হইতেছে। সো এটা আমরা অলরেডি জানি যে এটার নাম হচ্ছে গিয়ে ছিল মেথড ওভারলোডিং। ঠিক আছে, যে আমাদের প্যারামিটার আমাদের ডিফারেন্ট কিন্তু মেথডের নেম হচ্ছে গিয়ে সেম। সো এদিকে রিটার্ন টাইপও কুড হ্যাভ বিন ডিফারেন্ট অ্যাজ ওয়েল, বাট প্যারামিটারটা যে ডিফারেন্ট এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা ওয়াজ দ্য মাস্ট রিকোয়ারমেন্ট। সো এনিওয়েজ, আচ্ছা আমি এদিকে কতগুলো ভ্যালু দিয়েই দিই যে এমপ্লয়ি 1 আর হচ্ছে গিয়ে 500, সিন্স নাল আর 0.0 দেখতে ভালো দেখা যায় না। সো যাই হোক,
এখন আমি আসি মেথড ওভাররাইডিং এ। মেথড ওভাররাইডিং কি বলছে যে when a method in a subclass has the same name and type signature as a method in a superclass, এটার মানে এখন যে আমি যদি সাবক্লাসে একটা মেথড লিখি যেই মেথডটার এক্স্যাক্টলি সেম নেম এবং টাইপ সিগনেচার, এই নেমও সেম, টাইপ সিগনেচার যে আমার এদিকে রিটার্ন টাইপ হচ্ছে গিয়ে কি ভয়েড, আমার এদিকের যেই অ্যাক্সেস মডিফায়ার আমি কিছু দেই নাই, মানে অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে গিয়ে ডিফল্ট, আমার এদিকে কোনো প্যারামিটার নাই, এদিকেও কোনো প্যারামিটার নাই, মানে মেথড সিগনেচার যদি পুরো হুবহু যদি সেম রেখে আমি আরেকটা মেথড আমি আমার সাবক্লাসে ডিক্লেয়ার করি, সেটাকে বলা হয় মেথড ওভাররাইডিং। সো আগের ডিফারেন্স কি ছিল? আগে হচ্ছে গিয়ে এই প্যারামিটার হ্যাড টু বি ডিফারেন্ট। সো এদিকে সাপোজ ডাবল বা একটা কিছু থাকতে পারতো, এটা ডিড নট ম্যাটার, বাট প্যারামিটার হ্যাড টু বি ডিফারেন্ট। এটা ছিল ওভারলোডিং। ওভাররাইডিং এ আমার মেথডের সিগনেচার হুবহু সেম হওয়া লাগবে, এই এক্স্যাক্ট জিনিসটা বা আইদার এই এক্স্যাক্ট জিনিসটা। সো এদিকে যখন নাকি আমি সাবক্লাসে আমি মেথডটা লিখলাম প্রিন্ট ইনফো, তার মানে আমি এখন এই মেথডটা ওভাররাইড করে ফেলছি। সো সাপোজ এখন আমার প্রিন্ট ইনফোতে কি আসা উচিত, যে এখন আমার অ্যাডিশনাল জিনিস আসা উচিত উইচ ইজ ইঞ্জিনিয়ার টাইপ। যে ইঞ্জিনিয়ার টাইপের যেই ভ্যালু যাই হোক সেই ভ্যালুটা প্রিন্ট হওয়া উচিত, রাইট? সো আমি আমার এমপ্লয়ি টু আমার এই যে ইঞ্জিনিয়ার অবজেক্ট ছিল সেই ইঞ্জিনিয়ার অবজেক্ট থেকে আমি এই মেথডটা কল করি যে অবজেক্ট 3.printinfo, ঠিক আছে? সো ফার্স্টের প্রিন্ট ইনফোর জন্য আমার এই যে আচ্ছা আমি এটা একটু বাদ দিয়ে দিই, and you know what, I'll add an additional line break just to separate. So আমি একটা additional line break add করছি, যেহেতু এই যে এদিকে সব একসাথে চলে আসতেছে, জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। So anyways, আমার এদিকের আমার যেই ফার্স্ট যেই এমপ্লয়ি অবজেক্ট থেকে আমি প্রিন্ট ইনফো যখন নাকি কল করছি, আমার এই প্রিন্ট ইনফো মেথডটা কল হয়েছিল, সে নেম আর স্যালারি প্রিন্ট করছে। আমি যখন নাকি ইঞ্জিনিয়ার অবজেক্টে সেম মেথড সিগনেচার আলা একটা মেথড ডিক্লেয়ার করলাম, কিন্তু এই মেথডটার কি ইমপ্লিমেন্টেশনটা ডিফারেন্ট, তখন আমার যখন নাকি আমি ইঞ্জিনিয়ার অবজেক্ট থেকে সেই মেথডটা কল করছি সেই মেথডটা কল হয়েছে। সো বেসিক্যালি এই যে সেম এক্স্যাক্ট মেথড সিগনেচার, সো মেথড সিগনেচার বলতে অ্যাক্সেস মডিফায়ার, রিটার্ন টাইপ, মেথডের নেম, মেথডের প্যারামিটার সব কিছু যখন নাকি সেম হয় একটা মেথডের সুপার ক্লাস আর সাব ক্লাসে, মানে বেসিক্যালি ফার্স্টে তো মেথড সুপার ক্লাসে থাকে, পরে যদি আমি সেম সিগনেচারাল একটা মেথড সাব ক্লাসে লিখি সেই মেথডটাকেই বলা হয় ওভাররিডেন মেথড, ঠিক আছে? সো আমরা ওভাররিডেন মেথড শিখলাম। সো এখন আমরা একটু আসি যে একটা ইম্পর্টেন্ট টপিকে, উইচ ইজ রেফারেন্সিং আ সাব ক্লাস ফ্রম আ সুপার ক্লাস রেফারেন্স ভেরিয়েবল। সো এটার মানে কি? আচ্ছা, তার আগে একটু চিন্তা করি যে আমি কিন্তু এই প্রিন্ট ইনফো যে আগে যে আমি লিখলাম ওভাররাইট করলাম এই প্রিন্ট ইনফো মেথডটা, সো ওভারলোডেড মেথডটা আমি পুরোপুরি বাদ দিয়ে দিতেছি, সিন্স আমরা জাস্ট ওভাররাইড নিয়ে কথা বলতেছি আজকে। সো এদিকে কিন্তু এই যে আমি নেম, স্যালারি এই জিনিসগুলো যে রিপিট করলাম, এই জিনিসটা কি ভালো দেখা যেতেছে? আমার তো ভালো লাগতেছে না। সো এই জিনিসটা আমি যদি অ্যাভয়েড করতে চেতাম, হোয়াট আই কুড হ্যাভ ডান ইজ আমি সুপার ডট প্রিন্ট ইনফো যদি লিখতাম, তাহলে কিন্তু আমার যে প্যারেন্ট ক্লাসের যে মেথডটা সেই মেথড কল হতো। সো সুপার দিয়ে আমি নট অনলি ভেরিয়েবলস,
আমি বেসিক্যালি ক্লাসের যে কোনো মেম্বারই অ্যাক্সেস করতে পারি, মেম্বার ইনক্লুডস মেথডস অ্যাজ ওয়েল। সো এদিকে আমি নেম, স্যালারির ইনফরমেশন সাপোজ এখন কেটে দিলে আমি এই মেথডের ইমপ্লিমেন্টেশনটা এদিকে রিউজ করতে পারবো। সো লেটস ট্রাই রানিং দিস। আই থিঙ্ক দ্যার মাইট বি আ স্পেসিং ইস্যু। সো আচ্ছা, এদিকে এই লাইন ব্রেকটার জন্য স্পেসিং ইস্যু আসছে। সো I'll just get rid of this. So আমার ফার্স্টের যেই এমপ্লয় অবজেক্ট থেকে প্রিন্ট ইনফো মেথড কল করছিলাম, তখন এই প্রিন্ট ইনফো মেথডটা কল হয়, এই নেম আর স্যালারি প্রিন্ট হয়েছিল। সেকেন্ড আমি যখন নাকি ইঞ্জিনিয়ার অবজেক্ট থেকে প্রিন্ট ইনফো মেথড কল করলাম, তখন কি হলো, ফার্স্টে তার যে সুপার ক্লাসের প্রিন্ট ইনফো, তার সুপার ক্লাসকে এমপ্লয়, তার এমপ্লয়ের প্রিন্ট ইনফো মেথড কল হয়েছে। তার এমপ্লয়ি প্রিন্ট ইনফো মেথড কি করছে, নেম আর স্যালারি প্রিন্ট করছে। এই নেম আর স্যালারি প্রিন্ট করছে। প্রিন্ট করার শেষে তার নিজের যে ইমপ্লিমেন্টেশনটা, সেই ইমপ্লিমেন্টেশনটা এক্সিকিউট হয়েছে, যেটা হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার টাইপটা জাস্ট এদিকে প্রিন্ট করে দিছে। সো এভাবে আমি যে সাপোজ এই মেথডে যদি অনেকগুলা লাইন্স অফ কোড থাকতো যেগুলো আমার ইউজ করা লাগতো, আই কুড হ্যাভ ডান দিস ইউজিং সুপার। সো আচ্ছা, এখন আমরা আসি যে রেফারেন্স ভেরিয়েবল নিয়ে একটু কথা বলি। যেদিকে বললো যে a reference variable of a superclass can be assigned a reference to any subclass derived from it. So এটার মানে হচ্ছে গিয়ে একটা সুপার ক্লাসের রেফারেন্স যে কোনো সাবক্লাসে আমি অ্যাসাইন করতে পারবো। সো এটা বলার চেয়ে আই থিঙ্ক দেখানো ইজ ইজিয়ার। সো এটা বলতে চাচ্ছে যে আমার এদিকে দুইটাই ক্লাস আছে, এমপ্লয়ি আর ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এমপ্লয়ি আমার সুপার ক্লাস, ইঞ্জিনিয়ার হচ্ছে গিয়ে সাব ক্লাস। সো আমি প্রিভিয়াসলি এইভাবে একটা এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করছিলাম, সুপার ক্লাস অবজেক্ট, আর এইভাবে একটা সাব ক্লাস অবজেক্ট ক্রিয়েট করছিলাম। এখন বলতেছে আমি ইনস্টেড এই কাজটা করতে পারি যে আমি আমার সুপার ক্লাস ভেরিয়েবল, রেফারেন্স ভেরিয়েবল আমি অ্যাসাইন করতে পারবো একটা সাব ক্লাস অবজেক্টে। Suppose let's call this engineer 2 800 আর হচ্ছে গিয়ে CSE। সো এদিকে আমি কি করলাম যে একটা সুপার ক্লাস রেফারেন্স ভেরিয়েবল অ্যাসাইন করলাম একটা সাব ক্লাস অবজেক্টে, যে ইঞ্জিনিয়ার কিন্তু আমার সাব ক্লাস, আর আমার এই রেফারেন্স ভেরিয়েবল হচ্ছে গিয়ে সুপার ক্লাস একটা, যেটা হচ্ছে গিয়ে এমপ্লয়ি। সো একটু এদিকে বলি যে এইটা কিন্তু আমার রেফারেন্স আর এটা কিন্তু আমার অবজেক্ট, যেটা আমি জানি যে আমার এটা কিন্তু একটা রেফারেন্স ভেরিয়েবল, যে আমি যদি অবজেক্ট 4 প্রিন্ট করি আমার কি আসবে, একটা রেফারেন্স আসবে বা একটা অ্যাড্রেস আসবে, রাইট? আমরা এটা অলরেডি জানি। সো এটা কি বলতেছে পরে দেখি, যে টাইপ অফ রেফারেন্স ভেরিয়েবল নট দ্য টাইপ অফ অবজেক্ট বিং রেফার্ড টু ডিটারমাইন্স হোয়াট মেম্বার্স ক্যান বি অ্যাক্সেসড। এদিকে বলতেছে এই যে রেফারেন্স ভেরিয়েবলটা, এই রেফারেন্স ভেরিয়েবলটা ডিটারমাইন করবে যে কি কোন কোন মেম্বার অ্যাক্সেস করা পসিবল। সো আবার একটু পড়ি। এদিকে বলতেছে when a reference to a subclass object is assigned to a superclass, আমি এদিকে যে কাজটা করলাম যে একটা সাবক্লাস অবজেক্টের রেফারেন্স আমি একটা সুপার ক্লাসে অ্যাসাইন করলাম, সুপার ক্লাস রেফারেন্স ভেরিয়েবল অ্যাসাইন করলাম। সো এদিকে বলতেছে when a reference to a subclass object is assigned to a superclass reference variable, only those parts of the object that have been defined by the superclass will be accessible. আমি যদি এরকম একটা কাজ করি যে একটা সাবক্লাস অবজেক্টকে আমি অ্যাসাইন করি একটা সুপার ক্লাস রেফারেন্স ভেরিয়েবল, তখন শুধুমাত্র সেই মেম্বারগুলা যেগুলা সুপার ক্লাসে ডিফাইন করা হয়েছে সেই মেম্বারগুলাই অ্যাক্সেসিবল হবে।
সো এটার মানে আমি এদিকে কিন্তু অবজেক্ট ক্রিয়েট করছি ইঞ্জিনিয়ারের, কিন্তু রেফারেন্স ভেরিয়েবল দিছি এমপ্লয়েড, যে নাকি ইঞ্জিনিয়ারের সুপার ক্লাস ছিল। সো এইটার মানে আমি যদি এখন obj4.printinfo করি, based on what I've said, what do you think will happen? সো তার আগে প্রিভিয়াসলি আমরা একটু দেখে নিই যে আমাদের প্রিভিয়াসলি কি আউটপুট আসতেছিল। সো প্রিভিয়াসলি দেখি কি আসতেছিল, একটু মনে করে নিই যে আমার দিকে এমপ্লয়ের অবজেক্ট থেকে যখন নাকি আমি আমার রেফারেন্স ভেরিয়েবলও এমপ্লয়, অবজেক্টও এমপ্লয়, আর আমি যখন নাকি object1.printinfo করছি তখন আমার বেসিক্যালি এই মেথডটা কল হয়েছে। সেকেন্ডে আমার যখন নাকি রেফারেন্স ভেরিয়েবল ইঞ্জিনিয়ার, অবজেক্ট টু ইঞ্জিনিয়ার, আমি যখন নাকি প্রিন্টইনফো কল করলাম তখন আমার এই মেথডটা কল হলো, রাইট? কিন্তু এখন আমার অবজেক্ট ইঞ্জিনিয়ার কিন্তু রেফারেন্স ভেরিয়েবল এমপ্লয়, এখন আমি এদিক থেকে যদি প্রিন্টইনফো মেথড কল করি, কে কল হবে? ভয়েড প্রিন্টইনফো না ভয়েড ইনফো? ওয়েল, এইটার চেয়ে আমি আর একটু সিম্পল এক্সাম্পল দেখি আগে। যে সাপোজ আমি এই যে ইঞ্জিনিয়ার টাইপটা, এই ইঞ্জিনিয়ার টাইপটাই আমি সাপোজ একটা ডিফল্ট একটা কোনো ভ্যালু দিতে চাই, যে সাপোজ কনস্ট্রাক্টর দিয়ে সিএসসি দিছিলাম, এভাবে ডট অপারেটর ইউজ করে আমি মেকানিক্যাল দিব। সো এই কাজটা যদি আমি করতে চাই তখন কি হবে, একটু রান করি তো। এদিকে বলতেছে ক্যান নট ফাইন্ড সিম্বল, ইভেন দো ইঞ্জিনিয়ারের তো ইঞ্জিনিয়ার টাইপ আছে। যেমন আমি এই কাজটা যদি অবজেক্ট 3 থেকে করি, অবজেক্ট 3 ডট, বেসিক্যালি সেম জিনিসটাই আমি যদি রিপিট করি, দেখি কি আসে। আমি তো অবজেক্ট 3 থেকে এই কাজটা ইজিলি করতে পারতেছি, যে অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমি যদি এদিকে এই জিনিসটা দেই, সাপোজ আমি যদি সিএসসি দেই, আমার এখন এদিকে মেকানিক্যাল চেঞ্জ হয়ে কিন্তু সিএসসি আসবে। যে আমি এটা যদি রান করি, যে আমার এদিকে সিএসসি আসতেছে, কিন্তু আমি যখন নাকি রেফারেন্স ভেরিয়েবলটা সুপার ক্লাস দিছি, প্রিভিয়াসলি আমি বলছিলাম, এই লাইনটা আবার একটু পড়ি, যে when a reference to a subclass object is assigned to a superclass reference variable, only those parts of the object that have been defined by the superclass will be accessible. সো যেহেতু আমি রেফারেন্স ভেরিয়েবল সুপার ক্লাস দিছি, এটার মানে আমার সুপার ক্লাসের যেই মেম্বারগুলো আছে এখন শুধুমাত্র সেই মেম্বারগুলোই অ্যাক্সেসিবল। সো সুপার ক্লাসের কাছে যেহেতু আমার ইঞ্জিনিয়ার টাইপ বলতে কোনো মেম্বার নাই, এর জন্য আমার এদিকে এরর দিতেছে যে ইঞ্জিনিয়ার টাইপ আমি যদি অ্যাসাইন করতে চাই বলতেছে ক্যান নট ফাইন্ড সিম্বল। বাট আমি এদিকে কিন্তু নেম বা স্যালারি আমি খুব ইজিলি অ্যাসাইন করতে পারবো, সিন্স নেম আর স্যালারি কি কারণে পারবো, যেহেতু এগুলো আমার সুপার ক্লাসেই এই মেম্বারগুলো আছে, ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি দেখলাম যে কিভাবে আমার যেই মেম্বারগুলা জাস্ট অ্যাভেলেবল টু আমার সুপার ক্লাস, সেই মেম্বারগুলাই আমার অ্যাক্সেসিবল যখন নাকি আমি একটা অবজেক্টকে একটা সুপার ক্লাস রেফারেন্স ভেরিয়েবল দিয়ে অ্যাসাইন করি, তখন আমার জাস্ট সুপার ক্লাসের কাছে যে জিনিসগুলো অ্যাভেলেবল সেই জিনিসগুলাই অ্যাক্সেসিবল। সো নেক্সটে আমি এখন আসি about a very important topic, which is basically the last topic of today's lecture, and it's called dynamic method dispatch. So dynamic method dispatch কি একটু পড়ি। এদিকে বলতেছে call to an overridden method is resolved at runtime rather than compile time. So এটার মানে সাপোজ আমার যে অবজেক্ট 4 ছিল নেম, অবজেক্ট 4 থেকে আমি সাপোজ প্রিন্টইনফো যদি কল করি, প্রিন্টইনফো কি ছিল, একটা ওভাররিডেন মেথড ছিল। এখন এই ওভাররিডেন মেথডের যে কলটা,
সেই প্রবলেমটা বা কলের যে কাজটা সেই কাজটা রান টাইমে রিজলভড হবে রাদার দেন কম্পাইল টাইম। সো কম্পাইল টাইম আর রান টাইম নিয়ে আমরা পরে আমরা বেশ ডিটেইলে আমরা একটা প্রবলেম সলভ করব। সো তখন আমরা আরো ইন ডিটেইল জানতে পারবো যে রান টাইম অ্যান্ড কম্পাইল টাইমের মধ্যে পার্থক্য কি। বাট ফর দ্য টাইম বিং নো দ্যাট কম্পাইল টাইমে আমার যে এই কোডটা সেই কোডের সাপোজ কম্পাইল হয়, আর রান টাইমে কম্পাইল হয় বলতে সাপোজ এই কোডটা গেটস ট্রান্সলেটেড ইনটু আ ডিফারেন্ট ফর্ম, আর রান টাইমে সেই যে ট্রান্সলেটেড ভার্জনটা সেই ট্রান্সলেটেড ভার্জনটা এক্সিকিউটেড হয়। সো দ্য মেইন টেক অ্যাওয়ে ইজ যে আমার যদি একটা ওভাররিডেন মেথড থাকে, সেই ওভাররিডেন মেথডটা কলটা রিজলভড হয় অ্যাট রান টাইম। এখন which is the most important thing about dynamic method dispatch, যেই লাইনটা এদিকে বলতেছে type of the object being referred to, not the type of the reference variable, determines which overridden method will be executed. এদিকে বলতেছে যে অবজেক্ট টাইপটা ডিটারমাইন করবে কোন ওভাররিডেন মেথড এক্সিকিউটেড হবে। সো এখন আমি প্রিভিয়াসলি আমি যেই ভেরিয়েবল নিয়ে যেই জিনিসটা দেখলাম সেটা কি ছিল, যে আমার ভেরিয়েবলের ক্ষেত্রে একটু রিমেম্বার যে তখন কিন্তু ডিফারেন্স ছিল। ডিফারেন্স বলতে তখন কিন্তু আমার রেফারেন্স ভেরিয়েবল কোথায়, যে লেফট সাইডে যে থাকে রেফারেন্স ভেরিয়েবল ডিটারমাইন করতেছিল যে আমার কোন মেম্বারগুলো অ্যাক্সেসেবল। আমার রেফারেন্স ভেরিয়েবল যদি প্যারেন্ট ক্লাসের হয় তখন জাস্ট প্যারেন্ট ক্লাসের মেম্বারগুলোই অ্যাক্সেসেবল ছিল, ওয়ার্স আমার রেফারেন্স ভেরিয়েবল যদি সাব ক্লাসের হতো তখন আমার প্যারেন্ট ক্লাস সাব ক্লাস দুটোটাই অ্যাক্সেসেবল ছিল। এখন কিন্তু উল্টাটা, এখন বলতেছে যে টাইপ অফ দ্য অবজেক্ট, যে এখন রেফারেন্স ভেরিয়েবল নিয়ে আমি কনসার্ন না, এখন আমার অবজেক্ট যে সেই অবজেক্ট টাইপটা ডিটারমাইন করবে কোন ওভাররিডেন মেথডটা এক্সিকিউটেড হবে। সো আমি এই লাইনটা আবার আসি, যেদিকে আমার রেফারেন্স ভেরিয়েবল নিয়ে এখন আমি আর কনসার্ন না, রেফারেন্স ভেরিয়েবল যেই হোক। আমি দেখি আমার এদিকে অবজেক্টকে, অবজেক্ট হচ্ছে কি ইঞ্জিনিয়ার। সো এখন আমার যেহেতু অবজেক্ট ইঞ্জিনিয়ার, আমার অবজেক্টের প্রিন্ট ইনফো মেথডটাই কল হবে। এটাই আমার ডাইনামিক মেথড ডিসপ্যাচ বলে, যে ইভেন দো আমার কিন্তু রেফারেন্স ভেরিয়েবলটাকে এমপ্লয়ি, সেই অনুযায়ী আমি কিন্তু জানি যে আমার এমপ্লয়ির যেই মেম্বারগুলা সেই মেম্বারগুলাই এখন তার কাছে অ্যাক্সেসিবল। এমপ্লয়ের কাছে তো এই প্রিন্ট ইনফো মেথডটা নাই, রাইট? এমপ্লয়ের কাছে এই প্রিন্ট ইনফো মেথড আছে, সো এই প্রিন্ট ইনফো মেথডই কিন্তু কল হওয়া উচিত। মানে আমাদের প্রিভিয়াসলি এই যে রেফারেন্সিং আর সাব ক্লাস অবজেক্ট ফ্রম আ সুপার ক্লাস রেফারেন্স ভেরিয়েবল দিয়ে, মানে এইটা একটু ভেগলি বলতে পারি, কিন্তু আমরা আগে যে জিনিসটা করছিলাম সেটা কিন্তু হ্যাড নাথিং টু ডু উইথ ওভাররিডেন মেথড। এখন আমার যখন নাকি আগে আমরা সাপোজ এই রেফারেন্স ভেরিয়েবল নিয়ে আমরা পড়ছি, সো সাপোজ লেট মি জাস্ট চেঞ্জ দ্য আমি এই ওভাররিডেন মেথডটা চেঞ্জ করে দিতে, সাপোজ এই প্রিন্ট ইনফোস দিছি, এখন আমার এদিকে কোনো ওভাররিডেন মেথড নাই। সো আগের কনসেপ্ট অনুযায়ী কি, যেহেতু আমার সাপোজ এদিকে ই দিই আর এদিকে প্রিন্ট ইনফো দিই, আগের কনসেপ্ট অনুযায়ী যেহেতু আমার এমপ্লয়ের কোনো প্রিন্ট ইনফোজ মেথড নাই, আমি যদি এটা রান করি কি হবে, এরর আসবে। প্রিন্ট ইনফো মেথড কার আছে? আচ্ছা, সো দিস ইজ ফর আ ডিফারেন্ট রিজন, আমি এটা ঠিক করতেছি। সো যাই হোক, প্রিন্ট ইনফো মেথডটা আমি যখন নাকি কল করছি এরর দিছে, কি কারণে? কারণ প্রিন্ট ইনফো মেথড আমার সাব ক্লাসের আছে, কিন্তু আমার রেফারেন্স ভেরিয়েবল তো প্যারেন্ট ক্লাসে তো প্রিন্ট ইনফো মেথড নাই, কিন্তু প্রিন্ট ইনফোজ মেথড আছে। সো এই কারণে আমি এরর দিতেছিল, এই এররটা কিন্তু হ্যাড নাথিং টু ডু উইথ মেথড ওভাররাইডিং। আমার বেসিক্যালি জাস্ট প্যারেন্ট ক্লাসের কাছে যা ছিল তাই এখন আমি অ্যাক্সেস করতে পারবো, যেহেতু আমার রেফারেন্স ভেরিয়েবল একটা প্যারেন্ট ক্লাস। কিন্তু এখন আমি বলতেছি
আমার একটা ওভাররিডেন মেথড আছে। সো ডাইনামিক মেথড ডিসপ্যাচ অনুযায়ী আমার অবজেক্ট টাইপটা ডিটারমাইন করবে কোন ওভাররিডেন মেথড কল হবে। সো ইভেন দো আমার রেফারেন্স ভেরিয়েবল প্যারেন্ট ক্লাসের কাছে এই মেথডটা আছে, বাট আমার অবজেক্ট ইঞ্জিনিয়ার টাইপ অ্যান্ড ইঞ্জিনিয়ার টাইপের ইমপ্লিমেন্টেশন এইটা, আমার এই মেথডটাই কল হবে। সো এটা আমি যদি রান করি, অ্যাজ ইউ ক্যান সি আমার কিন্তু এই মেথডটা কল হয়েছে, ইভেন দো আমার রেফারেন্স ভেরিয়েবলটা কিন্তু প্যারেন্ট ক্লাস ছিল। সো ডাইনামিক মেথড ডিসপ্যাচ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, যেটা আবার একটু রিপিট করি, যে ডাইনামিক মেথড ডিসপ্যাচ বলে যে আমার অবজেক্ট টাইপ যে সেই ডিটারমাইন করবে কোন মেথড কল হবে। সো এদিকে সাপোজ আমি যদি এমপ্লয়ি অবজেক্ট থাকতো, তখন আমার অবভিয়াসলি এমপ্লয়ির ওভাররিডেন মেথড কল হতো, সিন্স এদিকে ইঞ্জিনিয়ার মেথড আছে, ইঞ্জিনিয়ার অবজেক্ট আছে, ইঞ্জিনিয়ারের ওভাররিডেন মেথডটা কল হয়েছে। আমার ডাইনামিক মেথড ডিসপ্যাচ অনুযায়ী ওভাররিডেন মেথডস যদি থাকে, তখন আমার রেফারেন্স ভেরিয়েবল নিয়ে কিন্তু আমরা কনসার্ন না, আমরা জাস্ট অবজেক্ট নিয়ে কনসার্ন। ওয়ারাজ ওভাররিডেন মেথড ছাড়া অন্য যেসব কেসগুলো ছিল, সেই কেসে আমরা রেফারেন্স ভেরিয়েবল নিয়ে কনসার্ন, ইন দ্য সেন্স দ্যাট রেফারেন্স ভেরিয়েবল যে তার ক্লাস মেম্বার্সগুলাই অ্যাক্সেসিবল হবে। যে রেফারেন্স ভেরিয়েবল যদি প্যারেন্ট ক্লাস থাকে, তখন আমি সুপার ক্লাসের কিন্তু কিছু পাবো না, সিন্স প্যারেন্ট ক্লাসের কাছে সাব ক্লাসের কোনো ইনফরমেশন নাই। সো যাই হোক, দিস ওয়াজ আ ইন্ট্রোডাকশন টু ইনহেরিটেন্স। আমরা ইনহেরিটেন্স নিয়ে আরো ডিটেইলে পরে দেখব। সো উইথ দ্যাট I'll end today's lecture.